গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাটা আনসার তোমরা এখন পাচ্ছ আপকামিং এসএসসি বা রেল পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট। তো আমরা এর আগে একটি ক্লাস নিয়েছিলাম, আজকে ক্লাস নাম্বার 2। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা কানেক্ট থাকো। প্রত্যেক ক্লাসের লিংক নোটিফিকেশন তোমরা এখানে পাবে। পাশাপাশি আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ ওপেন করলে তোমরা পেড কোর্স অপশন পাবে এবং এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। তো রেলের ব্যাচ আমরা করাচ্ছি NM/GNM আপার প্রাইমারি আর্টস সায়েন্স প্র্যাকটিস ব্যাচ, WKP ফাউন্ডেশন, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এগুলো কিন্তু করানো হচ্ছে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমরা MCQ প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 1, আয়তনের দিক থেকে সর্বনিম্ন কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো ভারতে আমরা জানি বর্তমানে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে আয়তনে ক্ষুদ্রতম কোনটি? প্রত্যেকে বলবে। অপশন এ লাক্ষাদ্বীপ, পুদুচেরি, দমন-দিউ, দাদরা নগর হাভেলি কিন্তু একসঙ্গে। অপশন ডি দিল্লি। সঠিক উত্তর কি হবে? সবথেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। অপশন এ সঠিক উত্তর হবে। লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপপুঞ্জ বলা হয় এবং ভারতের বর্তমানে আয়তনের দিক থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। এবং আমরা যদি রাজ্যের মধ্যে দেখি, ভারতে 28টি রাজ্যের মধ্যে সব থেকে আয়তনে বড় রাজ্য হচ্ছে রাজস্থান আর ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। কোশ্চেন নাম্বার 2, মাদাম কুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন? অপশন এ পিচ ব্লেড, অপশন বি মোনাজাইট, অপশন সি গ্যালেন, অপশন ডি হেমাটাইট। সঠিক উত্তর এখানে কি হবে তোমরা বলবে। তো রেডিয়াম আবিষ্কার করেছিলেন মাদাম কুরি, পিয়ের কুরি পিচ ব্লেড থেকে। পিচ ব্লেড সংকেত U3O8। রেডিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ। কোশ্চেন নাম্বার 3, হোমরুল আন্দোলনের নেত্রী কে ছিলেন? হোমরুল আন্দোলনের নেত্রী কে ছিলেন? তো হোমরুল আন্দোলন, হোমরুল কথার অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসন। এই হোমরুল আন্দোলন এই কনসেপ্ট নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের থেকে এবং হোমরুল আন্দোলনের নেত্রী ছিলেন অপশন ডি অ্যানি বেসান্ট। হোমরুল আন্দোলন 1916 সাল নাগাদ প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে হতে থাকে এবং একটি হোমরুল লীগ গঠিত হয়। দেখব প্রথম মাদ্রাজে, পরবর্তীতে মহারাষ্ট্রে তোমার সেটি বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে হবে এবং পরবর্তীকালে দুটো জুড়ে যাবে, নিখিল ভারত হোমরুল লীগ হবে, সেটা 1916 সালে। তো হোমরুল আন্দোলনের নেত্রী ছিলেন অ্যানি বেসান্ট। এর সঙ্গে যুক্ত আরেকজন ব্যক্তি বাল গঙ্গাধর তিলক, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 4, কোনটি পেশি সংকোচনের সময় শক্তির যোগান দেয়? অপশন এ এটিপি, অপশন বি ক্রিয়েটিনিন ফসফেট, অপশন সি হচ্ছে CAMP, অপশন ডি AB উভয়। পেশি সংকোচনের সময় শক্তির যোগান দেয় নিম্নের কি হবে? কোন উপাদান হবে? তো অপশন ডি হবে এখানে, এটিপি এবং ক্রিয়েটিনিন ফসফেট। এই দুটো উপাদান বলছি যখন পেশি সংকোচন হয় তখন শক্তির যোগান দেয়। এটিপি কে আমরা জানি এনার্জি কারেন্সি রূপে। কোশ্চেন নাম্বার 5, দেহ সঞ্চালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অর্থাৎ দেহ সঞ্চালন মানে হচ্ছে চলন গমন, চলন ও গমন সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলতে পারি? মায়োলজি, সেটা হচ্ছে পেশি সংক্রান্ত বিদ্যাকে আমরা বলি মায়োলজি। অস্টিওলজি হাড় সংক্রান্ত বিদ্যা, অস্থি সংক্রান্ত বিদ্যা। নিউরোলজি তোমরা জানো যে নার্ভ সংক্রান্ত বিষয় এবং কাইনেসিওলজি চলন গমন সম্পর্কিত বিদ্যাকে আমরা বলি কাইনেসিওলজি। কোশ্চেন নাম্বার 6, নিচের কোনটি বলের একক নয়? বলের একক নয় কোনটি খুঁজে বার করতে হবে। অপশন এ বলছে নিউটন, কেজি ইন্টু মিটার সেকেন্ড স্কোয়ার, অপশন বি নিউটন, অপশন সি ডাইন, অপশন ডি পয়েস। তো এখানে
বলের একক নয়, অর্থাৎ ফোর্স। বল মানে আমরা কি জানি, ভর ইন্টু ত্বরণ। কোন বস্তু ভরের সঙ্গে ত্বরণের যদি গুণ করা হয় তাহলে আমরা পাই বল। তো বলের সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন, এবং নিউটন মানে হচ্ছে কেজি ইন্টু সেকেন্ড মিটার, কেজি ইন্টু মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক কেজি ইন্টু মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, এটা মানে নিউটন। এবং এখানে তোমরা যেটা পাচ্ছ পরেরটা হচ্ছে তোমার সান্দ্রতার একক, সান্দ্রতার একক। তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর হবে, এটা বলের একক নয়। আর এখানে তুমি গ্রাম ইন্টু সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, এটাকে বলবে ডাইন। কোশ্চেন নাম্বার 7 বলছে কোন যুদ্ধের পর ভারতে মুসলিম শক্তি প্রতিষ্ঠা হয়? কোন যুদ্ধের পর ভারতে মুসলিম শক্তি প্রতিষ্ঠা হয়? পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। সঠিক উত্তর কি হবে? কোন যুদ্ধের পর ভারতে মুসলিম শক্তি প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে, বলতো ভারতে মুসলিম শক্তি কবে আসে? মোহাম্মদ ঘুরি, পানিপথের প্রথম দ্বিতীয় নয়, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে। এখানে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে যখন পরাস্ত করছে তখন দিল্লি, আজমির এই সমস্ত অঞ্চল জয় করছে মোহাম্মদ ঘুরি। ঘুর সাম্রাজ্য পরে দাস বংশের সূচনা হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় যুদ্ধ কবে? 1192। প্রথম যুদ্ধ হয় 1191 সালে, এখানে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। পরের বছর আবার কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করছে। পানিপথের প্রথম যুদ্ধ 1526, এখানে বাবর জয়লাভ করে, সুলতানি যুগের পতন হবে এবং আমরা দেখব মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় পানিপথের প্রথম যুদ্ধে। দ্বিতীয় যুদ্ধ 1556 আকবরের সময় হয়। কোশ্চেন নাম্বার 8 জীবাশ্ম দহন করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? জীবাশ্ম দহন করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন। এখানে যে গ্যাসগুলো আছে সবগুলোই গ্রিন হাউস গ্যাস। নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2O, কার্বন ডাই অক্সাইড আমরা জানি CO2, মিথেন হচ্ছে CH4, ওজোন হচ্ছে O3। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড হবে। ক্যাথোড রশ্মির নামকরণ কে করেন? রনজেন, রাদারফোর্ড, গোল্ডস্টাইন, মাইকেল ফ্যারাডে। সঠিক উত্তর এখানে কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলবে। ক্যাথোড রে এই নামকরণ করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টাইন। কোশ্চেন নাম্বার 10 ফিফা, যেটা সারা পৃথিবী জুড়ে ফুটবলটাকে নিয়ন্ত্রণ করে, সেই ফিফার মুখ্য কার্যালয় অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে, আমেরিকার নিউ ইয়র্ক, সুইজারল্যান্ডের জুরিক, নাকি জার্মানির বন শহরে? সঠিক উত্তর হবে অপশন সি, জুরিক, সুইজারল্যান্ড। ফ্রান্সের প্যারিসে আছে ইউনেস্কোর হেডকোয়ার্টার, ইউনেস্কো। নিউ ইয়র্কে আছে ইউনিসেফ, ইউনিসেফ। এছাড়া আরো অনেক সংস্থা আছে। জার্মানির বনে প্যারা অলিম্পিকের সদর দপ্তর রয়েছে। প্যারা অলিম্পিক কমিটির সদর দপ্তর জার্মানির বন শহরে। সুইজারল্যান্ডের জুরিকে হচ্ছে ফিফার সদর দপ্তর। কোশ্চেন নাম্বার 11 IRDP এই প্রকল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবর্তিত হয়? IRDP অর্থাৎ ইন্টিগ্রেটেড
রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন প্রকল্প, সুসংহত গ্রাম উন্নয়ন প্রকল্প। এটা প্রবর্তিত হয়, চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? আইআরডিপি লঞ্চ হয়েছিল 78 সাল নাগাদ, কিন্তু এটা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় চালু হয় 1980 থেকে 85। ভারতবর্ষের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, এবং আইআরডিপি প্রকল্পটা চালু হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোশ্চেন নাম্বার 12 বলছে মারাঠি ভাষায় ভগবত গীতার প্রথম বিস্তারিত ভাষ্য লিখেছিলেন কে? নিম্নের কোন ব্যক্তি মারাঠি ভাষায় ভগবত গীতার প্রথম বিস্তারিত ভাষ্য লিখেছিলেন? রামদাস, তুকারাম, ধ্যানেশ্বর নাকি একনাথ? কোশ্চেন নাম্বার হচ্ছে 12, সঠিক উত্তর কি হবে? পরীক্ষা আসা কোশ্চেন, রেলের পরীক্ষা আসা প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ধ্যানেশ্বর। তিনি মারাঠি ভাষায় ভগবত গীতার প্রথম বিস্তারিত ভাষ্য লিখেছিলেন। পরবর্তী কোশ্চেন বলছে নিম্নের কোন উদ্ভিদ গমনে সক্ষম? উদ্ভিদ আবার গমন করতে পারে, কিছু ব্যতিক্রম উদ্ভিদ রয়েছে যারা গমন করতে পারে। অপশন এ ভলবক্স, অপশন বি মিউকো, অপশন সি ডায়াটম, অপশন ডি হচ্ছে লোহিত শৈবাল। সঠিক উত্তর কি হবে? গমনে সক্ষম উদ্ভিদ। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ ভলবক্স, সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের কত নম্বর ধারার অধীনে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা কোন ধারায় বলা হয়েছে? অনুচ্ছেদ 359, 360, 52, 56। সঠিক উত্তর কি হবে? তো ভারতের সংবিধানে জরুরি অবস্থা তিন রকম হতে পারে, একটা ন্যাশনাল এমার্জেন্সি জাতীয় জরুরি, আর একটা ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্থিক জরুরি, আর একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা। তো এখানে আমরা পাবো আর্টিকেল 360 360 নম্বর ধারার অধীনে আমরা পাচ্ছি যে ফিনান্সিয়াল এমার্জেন্সি কথা। 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, এখানে প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন তথা স্টেট এমার্জেন্সি আমরা বলতে পারি। 359 হচ্ছে জরুরি অবস্থা জারিকালীন সময় মৌলিক অধিকারগুলো রদ করতে পারে রাষ্ট্রপতি 20 এবং 21 নম্বর ধারা বাদে। এটা আছে 359 নম্বর আর্টিকেলে, যে মৌলিক অধিকার রদ করা যায় জাতীয় জরুরি অবস্থা জারি হলে, সেটা 20 এবং 21 নম্বর ধারা বাদে। কোশ্চেন নাম্বার 15 বলছে কত 1815 সালে নিম্নের কে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হন? প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? অপশন এ কলিন ম্যাকেঞ্জি, অপশন বি বলছে জর্জ এভারেস্ট, অপশন সি টমাস অ্যাডামস, অপশন ডি জেমস রেনেল। 1815 সালে নিম্নের কোন ব্যক্তি প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন ভারতের? সঠিক উত্তর এখানে করবে অপশন এ কলিন ম্যাকেঞ্জি। কলিন ম্যাকেঞ্জি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন বলছে নিম্নলিখিত কিবোর্ড শর্টকাট গুলির মধ্যে কোনটি উইন্ডোজ 10 এ ডেস্কটপ ডিসপ্লে এবং হাইড করতে ব্যবহার করা হয়? কন্ট্রোল ডি, উইন্ডোজ লোগো কি প্লাস ডি, কন্ট্রোল এইচ, উইন্ডোজ লোগো কি প্লাস এইচ। অর্থাৎ ডিসপ্লে চলছে, তুমি কন্ট্রোল তার সঙ্গে যদি তো এখানে আমরা কি পাচ্ছি? অপশন বি উইন্ডোজ লোগো কির সঙ্গে ডি যদি করো তাহলে তোমার দেখবে ডিসপ্লে হাইড হয়ে গেছে।
উইন্ডোজ লোগো কির সঙ্গে উইন্ডোজ লোগো কিটা কেমন, এই যে চিহ্নটা থাকে দেখবে তোমার এরকম যে কিটা থাকে ওটা। সিন্ধু সভ্যতার সময়কালে বলা হচ্ছে কারুশিল্প তৈরির জন্য যে খোলগুলি পাওয়া যেত, এই খোলগুলি কোথায় পাওয়া যেত, জায়গাটার নাম কি? জয়পুর, রোপার, নাগেশ্বর, সর্তুঘাই। এটা রেলের পরীক্ষা আসা প্রশ্ন। খোলগুলো পাওয়া যেত অপশন সি নাগেশ্বর, এখানে পাওয়া যেত। কোশ্চেন নাম্বার 18, অগ্ন্যাশয়ের ওজন কত? এটা মানুষের ক্ষেত্রে তুমি বলবে। মানুষের অগ্ন্যাশয়ের ওজন কত হয়? 1.36 কেজি, 300 গ্রাম, 65 থেকে 75 গ্রাম, 200 থেকে 230 গ্রাম। যেটাকে আমরা প্যানক্রিয়াস বলি, অগ্ন্যাশয়। সঠিক উত্তর হবে এখানে 65 থেকে 75 গ্রাম। মানুষের মস্তিষ্কের ওজন 1.36 কেজি, এটা মস্তিষ্ক। আমাদের হৃৎপিণ্ডের ওজন প্রায় 300 গ্রামের কাছাকাছি হয়। আর অগ্ন্যাশয়ের ওজন 65 থেকে 75 গ্রাম, সাইজটা হচ্ছে 15 থেকে 25 সেন্টিমিটার মতো হয়, দৈর্ঘ্য আর কি। একটি অত্যন্ত ও লবণাক্ত জলাশয় যার নাম হচ্ছে ডেড সি বা মৃত সাগর। এটি কোন মহাদেশে অবস্থিত? এটি কোন মহাদেশে অবস্থিত বলতে হবে। সঠিক উত্তর এখানে কি হবে? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা। সঠিক উত্তর হবে আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত। কোশ্চেন নাম্বার 20 বলছে ভারতে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন কার দ্বারা? প্রধান নির্বাচন কমিশনার বর্তমান কে? মিস্টার জ্ঞানেশ কুমার, 26তম চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তো তাকে নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার, আচ্ছা এখানে তোমরা যারা কানেক্ট আছো দেখতে পাচ্ছ, এই যে ব্যাচ গুলো দেখতে পাচ্ছ TWS একাডেমি অ্যাপে করানো হচ্ছে। যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো আমাদের ব্যাচে। কোশ্চেন নাম্বার 21, মানুষের দৃষ্টি নিম্নের কিরূপ হয়? একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র, অপশন সি এবি উভয় হতে পারে, অপশন ডি কোনোটি নয়। মানুষের দৃষ্টি কি রকমের হয়? তো আমাদের দুটো চোখ আছে, একটা প্রাণী কুকুর বা গরু তাদেরও দুটো চোখ আছে, কিন্তু তাদেরটা এই দুই দিকে, তাই তো? আমাদেরটা সামনে একসঙ্গে আমরা দেখছি। তো মানুষের দৃষ্টিকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি, অর্থাৎ দুটো চোখ দিয়ে একটা বস্তুকে দেখছি। আর বেশিরভাগ গবাদি পশু তুমি যদি দেখো, কুকুর গরু, ছাগল, এমনি প্রাণীদের, তাদের ক্ষেত্রে কিন্তু এক নেত্র দৃষ্টি। তারা একটা চোখ দিয়ে একদিকে, আর একটা চোখ দিয়ে আরেকদিকে দেখতে পারে। তো মানুষের দৃষ্টি হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। কোশ্চেন নাম্বার 22, এখানে বলতে হবে কোনটি হলো ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কা দ্বীপ রাষ্ট্রের উত্তর ভাগের জাফনা জেলার মধ্যবর্তী একটি প্রণালী?
বেরিং প্রণালী, মালাক্কা, হরমুজ, পক প্রণালী। এই হরমুজ প্রণালী তো ইরানে, তাই তো, ইরান সংলগ্ন। হরমুজ প্রণালী কিন্তু বেশ উল্লেখযোগ্য প্রণালী, যেখান দিয়ে সারা পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম তেলটা ওই প্রণালী দিয়ে পাস করে। মিডল ইস্ট, ওখান থেকে তেল তোমার জাহাজে করে নিয়ে আসাটাই খরচ কম, যার ফলে জাহাজে আসে। এবং এই প্রণালীটা খুব ভাইটাল। আমরা জানি যে এখান দিয়ে শুধু তেল নয়, রান্নার গ্যাস, জ্বালানি সবগুলোই কিন্তু এখান থেকে আসে। এবং যার ফলস্বরূপ দেখতে পাচ্ছি আমরা যুদ্ধের ফল ভারতে ভালো রকমই পড়েছে, গ্যাস পাওয়াটা চাপের। আর পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম সেটা বাড়বে ভোটের পরে। অপশন ডি এখানে মনে রাখবে, পক প্রণালী। সঠিক উত্তর হবে অপশন ডি। পক প্রণালী ভারতের সঙ্গে শ্রীলঙ্কার বিচ্ছিন্ন করেছে এই পক প্রণালী দ্বারা। কোশ্চেন নাম্বার 23 বলছে যে চারমিনার, এটা কে নির্মাণ করে? চারমিনারটা কোথায় আছে বলতো? এটা ভারতের কোন শহরে আছে? হায়দ্রাবাদে আছে। হায়দ্রাবাদ শহরে চারমিনার আছে। এবং এর নির্মাতা সম্রাট শাহজাহান, কুলি কুতুব শাহ, আকবর, আলাউদ্দিন খলজি। কি হবে? প্রত্যেকে বলবে। সঠিক উত্তর হবে অপশন বি, কুলি কুতুব শাহ। কোশ্চেন নাম্বার 24 বলছে নদীর কোন গতিপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়? ঘোড়ার খুরের মতো হ্রদ, কিরকম হ্রদের সৃষ্টি হয়? কোন গতিপথে? অনেক সময় কি নদী যেতে যেতে নদীর টোটাল প্রবাহটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি। প্রথম দিকে যেটা উচ্চ গতি থাকে, তারপরে গতিটা একটু কমে যায় মধ্য গতি, এবং লাস্ট হচ্ছে নিম্ন গতি। প্রথম পর্যায়ে নদী ভাঙতে থাকে, উপর পাহাড় থেকে নেমে আসছে, ভাঙতে ভাঙতে চলে আসছে, সেখানে ভি বা ইউ আকৃতি, আই আকৃতির উপত্যকা তৈরি হয়, ভি বা আই। তারপর মধ্য গতিতে বলে বহন করে, এবং নিম্ন গতিতে সে সঞ্চয় করে। তো এই যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এটা মধ্য গতিতে দেখা যায়। নিম্ন গতিতে বদ্বীপ তৈরি হয়, মধ্য গতিতে এই হ্রদ তৈরি হয়। কোশ্চেন নাম্বার 25 বলছে নিম্নলিখিত কোনটি জিডিএফসিএফ এর ফুল ফর্ম? জিডিএফসিএফ এর ফুল ফর্ম কি? গ্রস ডেভেলপমেন্ট ফান্ডিং ক্যাপিটাল ফরমেশন, গ্রস ডোমেস্টিক ফিক্সড কারেন্সি ফরমেশন, গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফরমেশন, গ্রস ডেভেলপমেন্ট অন ফিক্সড ক্যাপিটাল ফরমেশন। এই কোশ্চেন গুলো দেখবে তোমার যদি একেবারে আনকমন আসে, না করাই ভালো, কারণ আন্দাজে করলেই ভুল হবে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে গ্রস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফরমেশন, জিডিএফসিএফ। তাহলে এখানে অপশন সি হবে। এগুলো পরীক্ষা আসা প্রশ্ন, রেলের এনটিপিসি তে আসা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 26 বলছে কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? বলো। এমনি শিশু শ্রম নিষিদ্ধ আমরা জানি যে বিপজ্জনক কাজে শিশু শ্রম নিষিদ্ধ। শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল 23 এবং 24, 23-24 নম্বর ধারায় আছে। এগুলো শিশু শ্রমিক আইনত নিষিদ্ধ হচ্ছে 14 বছরের নিচে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, দেখো এই সময় তোমরা দেখবে যে এক্সাম, ভোটের সময় আমরা দেখবো চারিদিকে ভোট আছে, এক্সাম নেই এর মধ্যে, আর অন্তত এই এক মাসে তো আর পরীক্ষা নেই। ভোটের পরে কিন্তু আবার বিভিন্ন পরীক্ষা হবে, কিছু পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে আছে, সেগুলো কন্টিনিউ হবে। তো তোমরা যারা ক্লাস করো, আমাদের নিয়মিত ক্লাস করো, কানেক্ট থাকো, দেখো পড়াশোনাটা তোমার তৈরি করে নিতে হবে। এই সময় দেখবে অনেকে পরীক্ষা না আসলে পড়ে না, বিজ্ঞপ্তি দেবে, তারপর পড়া স্টার্ট হবে,
ওই ধান্দায় গেলে কিন্তু হবে না। তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তৈরি হতে হবে, তৈরি থাকতে হবে। তো যে কোনো একটা এক্সামকে আমি বলি টার্গেট করো, এবং পাশাপাশি যে এক্সামগুলো হচ্ছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তুমি সব রকম পরীক্ষা দাও, ঠিক আছে? পরীক্ষা দিলে অভিজ্ঞতা বাড়বে। দেখবে পরীক্ষা হলে এমন কিছু জিনিস আমাদের ভুল হয়, প্রথম পরীক্ষা দিয়েছো কিছু ভুল হয়েছে, পরে পরীক্ষা সেটা আর হয় না। পরীক্ষা হল টেম্পারমেন্ট একটা বিরাট ফ্যাক্টর। দেখবে এমনি একটা অঙ্ক তুমি পাচ্ছ বাড়ি বসে, কোনো অসুবিধা নেই, ঠিক সেম অঙ্ক পরীক্ষা আসলো আটকে গেছে। অনেক সময় কি হয়, পরীক্ষায় একটা টেনশন কাজ করে, তো মাথা সম্পূর্ণটা কাজ করে না। তো এই জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং তোমরা প্রত্যেককে বলবো একটা পরীক্ষা তুমি টার্গেট করবে, বেছে বেছে দেখবে কোন পরীক্ষা তোমার ক্ষেত্রে সুইটেবল, সহজে পেতে পারো। অনেকে ধরো একটু ইংলিশটা ভালো হয় না, তুমি রেলটা টার্গেট করতে পারো, ইংলিশ নেই, ঠিক আছে? পাশাপাশি কেউ ধরো অঙ্কটা খুব একটা ভালো পাচ্ছে না, পিএসসির পরীক্ষা টার্গেট করতে পারো, যেখানে অঙ্ক খুব একটা হেডেকের নয়, যেগুলো আসে পারার মতো। ডাব্লিউবিসিএস যেখানে অঙ্ক আছে, পার্ট ওয়ানে প্রিলিমসে খুব বেশি না থাকলেও মেন্সে আছে যদিও, সেখানে তোমার ডাব্লিউবিসিএস পরীক্ষা মানে সব সাবজেক্টে তোমার দুঃখর হতে হবে। তো যে কোনো পরীক্ষা সিলেবাসটা একই প্যাটার্নের, কিন্তু ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ, চারটে পার্ট শুধু মুখে আমরা চারটে বলছি, কিন্তু এর ভিতরে আরো অনেক বিষয় রয়েছে। জিকে মানে শুধু জিকে বলতে কি, ইতিহাস, ভূগোল সব সাবজেক্ট ওখানে আছে, পলিটি, ইকোনমি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কম্পিউটার জিকে, স্ট্যাটিক জিকে, অনেক কিছু আছে। তো প্রত্যেকটা বিষয় তোমাকে সাবজেক্ট ভিত্তিক পড়তে হবে, তবে কিন্তু তোমার প্রস্তুতিটা ঠিকঠাক হবে। তোমাকে একটা পরীক্ষা টার্গেট করতে হবে, এবং সেই পরীক্ষা কবে হবে ওই টার্গেটে পড়লে হবে না। সেই পরীক্ষার সিলেবাসটা কি আছে সেটা তুমি কত তাড়াতাড়ি রেডি করতে পারবে, সেটা কিন্তু তোমার চাকরি পাওয়াটা সহজ হবে। যত তাড়াতাড়ি তুমি সিলেবাস কভার করবে, পরীক্ষাটা তুমি ভালো দিতে পারবে, এবং ফাইনালি তুমি সিলেক্টেড হবে। যাই হোক, তো তোমাকে কিন্তু প্রত্যেকটা সময় প্রস্তুত থাকতে হবে, পড়াশোনা না ছেড়ে ধৈর্য ধরে পড়তে থাকো, এর সুফল তুমি নিশ্চয়ই পাবে। তো আমরা আজকের সেশন এখানে এন্ড করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তোমরা আমাদের মৌলিক অধিকার সম্পর্কে কোন আর্টিকেলে এটা আছে তোমরা হোমওয়ার্ক করবে। সেশনটা এখানে এন্ড করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ফ্রি ক্লাস পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, এই সমস্ত চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং TWS একাডেমি অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি, প্রয়োজন হলে অবশ্যই তুমি জয়েন করতে পারো। ওকে, টাটা।